সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাস দীর্ঘ সময় ধরে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই বিরাজমান, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও আমরা অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, পশ্চিম ফুলমতি বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাওডাঙ্গা ফুলবাড়ি, কুড়িগ্রাম। আজকের এই অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। তো আজকে নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়ে আছে ইতিহাস পরিচিতি, অর্থাৎ আমরা ইতিহাস সম্পর্কে জানব এবং ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যে পাঠ শিরোনামটা পাব সেটা হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। তো আসুন আমরা প্রথমেই ইতিহাসটা কী জিনিস একটু জেনে নেই। তো এই ইতিহাসকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করতে যাই তো হবে, দেখো, ইতিহ যোগ আস সমান সমান ইতিহাস। দেখো, ইতিহ যোগ আস সমান হলো ইতিহাস। এটা সন্ধি বিচ্ছেদে আমরা করলাম। তো এখন ইতিহ কথার অর্থটা কি? ইতিহ কথাটার অর্থ হচ্ছে ঐতিহ্য। কি? ইতিহ কথাটা অর্থ হচ্ছে ঐতিহ্য। এখন এখানে বলছে যে ঐতিহ্য যেমন অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ভবিষ্যতের জন্য সংরক্ষিত রাখে। এই ঐতিহ্যটা আসছে যে অতীতের ভাষা, শিক্ষা, সাহিত্য সব কিছু কী করে সংরক্ষিত থাকে, অর্থাৎ আমরা এটা যে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে আমাদের ইতিহাস। তো আসুন আমরা আর একটা জিনিস জেনে নেই। এই ইতিহাস শব্দটি কোথা থেকে আসছে? এখানে বলছে গ্রিক শব্দ হিস্টোরিয়া, এই গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইতিহাস শব্দটি আসছে। আবার এই হিস্টোরিয়া শব্দকে ইংরেজি যদি আমরা ভাষা নিয়ে আসি, ইংরেজি, এটা হবে কি? হিস্টোরি। দেখো, হিস্টোরিয়া হচ্ছে গ্রিক শব্দ, হিস্ট্রি হচ্ছে ইংরেজি শব্দ। তেমন এই গ্রিক শব্দ থেকেই চলে আসছে ইংরেজি শব্দ হিস্টোরি, হিস্টোরিয়া থেকে হিস্টোরি। তাহলে এটা আমরা দিলাম কি? ইতিহাস। অর্থটা হচ্ছে ইতিহাস। তারপর আমরা লক্ষ্য করলাম যে এই ইতিহাস যে শব্দটা আসছে এটা কোথা থেকে আসছে আমরা জেনে নিলাম, এবং এটা ইতিহাসকে সন্ধিবিচ্ছেদ করলে আমরা কি পাবো সেটা আমরা জানলাম। তো এখন আমরা এই জিনিসটা দেখলাম
এখন আমরা মূল কথায় আসবো যে ইতিহাস কাকে বলে বা ইতিহাস কি জিনিস সেটাই আমরা এখন লক্ষ্য করব। তো আমরা জানি হেরোডোটাস নাম শুনেছিলাম মনে হয়, হেরোডোটাস। অনেকেই আবার হিরোডোটাস লেখে, আসলে হিরোডোটাস হবে না, কি হবে? হেরোডোটাস একজন ইতিহাসবিদ, অর্থাৎ ইনি এই ইতিহাসের জনক। আমরা এক কথা বলতে পারি হিরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। ইনি সর্বপ্রথম এই ইতিহাস যে শব্দটা আমরা ইতিপূর্বে দেখে আসছিলাম, ইনি সর্বপ্রথম এই ইতিহাসটা শব্দটিকে কি করছিলেন, একটা গবেষণার মাধ্যমে তিনি কি করছেন, এটা সৃষ্টি করেছিলেন। কে? এই হেরোডোটাস। এই জন্য হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। এখন আসো আমরা এই হেরোডোটাস কি বলেছেন ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি। তিনি বলেছেন যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করার নামই হচ্ছে ইতিহাস। কি বলছে? যা সত্যিকার অর্থে ছিল এবং যা অনুসন্ধান করে যে কি যা সংগঠিত হয়েছিল তার নামই হচ্ছে ইতিহাস। তাহলে কি বোঝা গেল যে অতীতের কিছু ঘটনা, যেমন আমরা একটু লক্ষ্য করব, আমাদের এই বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর কি হয়েছিল? স্বাধীন হয়েছিল। আমরা 9 মাস যুদ্ধ করে এ দেশটাকে কী করছিলাম? স্বাধীন করেছিলাম। এটা আসলে বাঙালি জাতির জন্য একটা গৌরব বা গর্বের বিষয়, যার ফলশ্রুতিতে আমরা একটা দেশ কি স্বাধীন করতে পেরেছিলাম বা আজকে আমরা বাংলাদেশ নামক একটা রাষ্ট্র বসবাস করতেছি। তো এই যে 1971 সালের যে ঘটনাটি, এই ঘটনাটি আসলে সত্য, তাই না? ইতিহাস ওটাই যেটা অতীতে ঘটে গেছে কিছু ঘটনা, সত্য ঘটনা। আসলে যদি সত্য না হয় সেটা আসলে ইতিহাস হবে না। তো এইটা সংরক্ষণ করা, লিপিবদ্ধ করাটাই হচ্ছে ইতিহাস, যা হেরোডোটাস বলে গিয়েছেন। তো এখানে বলছে যে এই যে অতীতের ঘটনাগুলো কি করতেছে? লিপিবদ্ধ করতেছে। অতীতের ঘটনাগুলোকে আমরা কি করতেছি? যে সঠিক ঘটনা, সত্য ঘটনাগুলোকে আমরা আগামী দিনের প্রজন্ম যারা আসতেছে তাদের কাছে জানাচ্ছি। তাহলে অবশ্যই আমরা একটা বিষয় লক্ষ্য করব যে ইতিহাস অবশ্যই আমাদের কি করতে হবে? পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যে বর্তমান প্রজন্ম কি করতেছে? অতীতের মানে ভবিষ্যতের প্রজন্মকে কি করতেছে? জানাচ্ছে। কিসের মাধ্যমে? এই ইতিহাসের মাধ্যমে। কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা আগে ছিলাম না, জানি না, সেই ঘটনাগুলোকে লিপিবদ্ধ করে সংরক্ষণ করে আগামী দিনের, অর্থাৎ আগামী দিনের প্রজন্মকে সুন্দরভাবে কি এটা জানানো হচ্ছে। কিসের মাধ্যমে? এই ইতিহাসের মাধ্যমে। তাহলে হেরোডোটাস যে সংজ্ঞাটা দিয়েছিলেন, যা সেটা আসলে যুক্তিযুক্ত একটি সংজ্ঞা। তিনি বলছিলেন যে আসলেই কোনো জিনিসকে আমরা যদি গবেষণা করি এবং গবেষণার মাধ্যমে সেটা যদি হয় সঠিক সত্য, তাহলেই সেটা একটা ইতিহাস আমরা কি গড়তে পারবো বা ইতিহাস হিসাবে সেটা প্রাধান্য পাবে। তিনি এটাই বলেছিলেন। তারপরে E.H. কার আরেকজন ঐতিহাসিক, E.H. কার। দেখো E.H. কার ইনি কি বলছেন ইতিহাস সম্পর্কে? ইনি বলছিলেন ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে একটা অন্তহীন সংলাপ। এখানে ইনি বলছেন, কি বলছেন? ইতিহাস হলো
কি বর্তমান এবং অতীতের মধ্যে একটা অন্তহীন সংলাপ। বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। বর্তমান ও অতীতের মধ্যে একটা অন্তহীন সংলাপ। যে বলছে যে আমার বর্তমান সময়ে কি ঘটনা ঘটছে এবং অতীতে কি ঘটনা ঘটেছিল, এই যে দুটা যে সময়কাল, এই সময়কালের মধ্যে কি আছে এটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের মাধ্যমে কি ইতিহাস পরবর্তী সময়ে তারা কি করতেছেন, ভবিষ্যতের জন্য তারা লিখে রাখতেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা লিখে রাখতেছেন। তাহলে স্কার ইনার মতামতটাও সঠিক, এই একই জিনিস আসতেছে যে বর্তমান ও অতীতের মধ্যে একটা অন্তহীন সংলাপ। এই স্কার এভাবেই তিনি কী করছিলেন, ইতিহাসের সংজ্ঞা প্রদান করেছিলেন। এখন আরেকজন ঐতিহাসিকের আমরা দেখব, ডক্টর জনসন। ডক্টর জনসন ইনি কি বলছেন, ইনি বলেছেন যে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। কি বলছে, ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। তার আমরা লক্ষ্য করলাম যে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। তো তিনি সুন্দরভাবে আরেকটা ব্যাখ্যা দিয়েছিলেন, যে বলছে যে যা কিছু ঘটে তাই ইতিহাস, আর যা ঘটে না তা ইতিহাস। যে তিনি বলছেন যে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস, যা কিছু ঘটে তাই ইতিহাস, আর যা ঘটে না তা ইতিহাস নয়। এখানে দেখো, যা ঘটে তাই ইতিহাস, আর যা যা ঘটে না তা ইতিহাস নয়। দেখো, ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। তাহলে আমরা এখানে দেখলাম যে একই বিষয় দাঁড়াচ্ছে যে অতীতে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং সেটা কী হতে হবে, হয় সঠিক সত্য ঘটনা। আর যা ঘটে না, যদি না ঘটে তাহলে তো সেটা ইতিহাস হতে পারে না, কোনো ঘটনাই নেই, তাহলে সেটা লিপিবদ্ধ হবে কীভাবে, সেটা তো হওয়ার কোনো যুক্তি আসে না। সেই জন্যই ডক্টর জনসন বলছিলেন যে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস, যা যা ঘটে তাই হলো ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। আর একজন বিজ্ঞানী অর্থাৎ ঐতিহাসিক র্যাবসন বলেছেন, র্যাবসন র্যাবসন কি বলেছেন আমরা একটু লক্ষ্য করি। ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা। ইতিহাস হলো কি, যে ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা। ঘটনার বৈজ্ঞানিক ও
ধারাবাহিক বর্ণনা, ধারাবাহিক বর্ণনা। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ঐতিহাসিক র্যাবসন বলছিলেন, কি বলছিলেন, যে ইতিহাস হচ্ছে ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। তো এই ইতিহাস, এই র্যাবসন যে কথাটা মন্তব্যটা করেছেন, যে সংজ্ঞাটা দিয়েছেন, যে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। তো এখানে কি বুঝলাম আমরা, যে বিজ্ঞান এখন বলছে যে ইতিহাস পড়লে শুধু যে আমরা আমাদের মধ্যেই যে বিজ্ঞানের কিছু আমরা জানবো না তা নয়, বিজ্ঞানকে নিয়েও কিন্তু এই ইতিহাস আলোচনা করছে। বলছে যে অল সাইড, এমন কিছু জিনিস নাই যে ইতিহাস সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেনি। তো ইতিহাস সব বিষয়গুলো নিয়ে কী করতেছে, আলোচনা করতে, সব বিষয়ের ঘটনাগুলোকেই তেনারা কী করতেছেন, লিপিবদ্ধ করতেছেন। আজ আমরা লক্ষ্য করি যে সৌরজগৎ, যে জগৎ আছে, যে গ্রহর যে জগৎ আছে, এটা আসলে আমরা লক্ষ্য করলাম যে কতদিন আগে কি ঘটনা হয়েছে, বা সৌরজগৎ আসছে মধ্যে গ্রহ কি কতটি আসে না, সব কিছুই কিন্তু আমরা এই ইতিহাসের মধ্যেই, ইতিহাস পড়লেই আমরা কিন্তু এটা পারবো। সেই জন্য আমাদের কী করতে বলছে, যে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। এটা তারা কী করছে, ধারাবাহিকভাবে তারা কী করছেন, বর্ণনা করতেছেন। এই র্যাবসন এভাবেই ইতিহাসের সংজ্ঞা প্রদান করেছেন। তো এবারে আমরা আরেকজন ঐতিহাসিকের সংজ্ঞাটা লক্ষ্য করব। ইনি হলো আধুনিক ইতিহাসের জনক, আধুনিক ইতিহাসের জনক, যার নাম হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্কে। লিওপোল্ড ফন র্যাঙ্কে। লিওপোল্ড ফন র্যাঙ্কে ইনি হচ্ছে আধুনিক ইতিহাসের জনক। এখন আমরা এখানে দুটা জনক পাইলাম, একটা হলো ইতিহাসের জনক, আর একটা হচ্ছে আধুনিক যুগের ইতিহাসের জনক। তাহলে জনক কয়টা পেলাম, দুটা। তাহলে লিওপোল্ড ফন র্যাঙ্কে ইনি কিসের জনক, আধুনিক ইতিহাসের জনক। অর্থাৎ আধুনিক যুগে যে ইতিহাসগুলো সৃষ্টি হয়েছিল, আধুনিক যুগে যে ইতিহাসগুলো সৃষ্টি হয়েছিল সেটাই কিন্তু কি তিনি লিপিবদ্ধ করেছেন। এর জন্যই এনাকে আধুনিক যুগের কি বলা হয়, ঐতিহাসিক বলা হয়। আর যিনি ইতিহাস সৃষ্টি করেছেন তেনাকে বলা হচ্ছে, তিনি কে, তেনার নাম হচ্ছে হিরোডোটাস। হিরোডোটাস। তাহলে লিওপোল্ড ফন র্যাঙ্কে কি বলেছেন, তিনি বলেছেন যে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই হচ্ছে ইতিহাস। প্রকৃতপক্ষে যা ঘটেছিল এবং তার সত্য অনুসন্ধান করাই হচ্ছে ইতিহাস, মানে এটার বিবরণটা দেওয়া হচ্ছে ইতিহাস। আমি এর সংজ্ঞাটা লিখলাম না, তোমরা একটু খেয়াল করবে, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে, তোমরা একটু ভালো করে সেখানে লক্ষ্য করবে। তাহলে লিওপোল্ড ফন র্যাঙ্কে যেটা বলেছিলেন সেটি হচ্ছে যে প্রকৃতপক্ষে যা ঘটেছিল এবং তার যে অনুসন্ধান, সত্য বিবরণের অনুসন্ধান করে সত্য ঘটনাটা বাইর করার নামে হচ্ছে ইতিহাস। তো আমরা এতক্ষণ যে বিষয়টা লক্ষ্য করলাম, যে ইতিহাস এর সৃষ্টি কিভাবে হলো, আর বিভিন্ন ঐতিহাসিক কি তারা ইতিহাস সম্পর্কে তারা কি করছিলেন, সংজ্ঞা দিয়েছিলেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা একটু দেখি ইতিহাসের উপাদান কয়টি।
ইতিহাসের উপাদান কয়টি? ইতিহাসের উপাদান দুইটি। একটা হচ্ছে লিখিত উপাদান, আর 2 নম্বরটা হচ্ছে অলিখিত উপাদান। একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। এখন এই উপাদান সম্পর্কে আমাদের একটু ধারণা একটু নিতে হবে যে লিখিত উপাদানটা কি আর অলিখিত উপাদানটা কি। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে একটু লক্ষ্য করবে যে লিখিত উপাদান হচ্ছে ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মের তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহের রাজ রজত রাঙ্গিনী, মিনহাজুল সিরাজ, তওকাতি নাসিরি, আব্দুল ফজর এর আইনি আকবরী ইত্যাদি। অর্থাৎ এখানে বলছে লিখিত উপাদানটা কি, ইতিহাসে লিখিত উপাদান কি। এখানে বলছে সাহিত্যকর্ম আছে, বৈদেশিক বিবরণ আছে, দলিলপত্র। এখন দলিলপত্র এখানে বলছে যে কোনো কিছু লিখিত আকারে প্রকাশ করা, যে এটা আছে লিখিত উপাদান। আর এখানে বলছে যে অনেক আরেকটা বিষয় আছে যে সাহিত্য উপাদানের মধ্যে আরও কিছু আছে, যেমন রূপকথা, তারপরে গল্প কাহিনী ইত্যাদি। এই জিনিসগুলো আমাদের এই লিখিত উপাদানের মধ্যে পড়ে যায়। এখন আমরা আসবো অলিখিত উপাদানগুলো কি। এখানে বলতে অলিখিত উপাদানগুলো যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান ও ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তত্ত্ব পাই। কি বলছে? যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে কি পাই? তত্ত্ব পাই, সেটাই হচ্ছে আমাদের অলিখিত উপাদান। তাহলে এই লিখিত উপাদান এবং অলিখিত উপাদান আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এই ইতিহাসের উপায় সম্পর্কে আমরা আরও একটু ক্লিয়ার হতে পারবো। তাহলে অলিখিত উপাদানের মধ্যে কি আসছে, কি আমাদের মধ্যে সময়, স্থান, ব্যক্তি, এই তিনটা জিনিস সম্পর্কে কি সম্পর্ক আছে, যেটা সম্পর্কের মাধ্যমে আমরা এই জিনিসটা পাবো। যেমন আছে মুদ্রা, শিল্পলিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এটা হচ্ছে অলিখিত উপাদান। এটা এখানে বলছে যে এই জিনিসগুলো আমরা, যেমন মুদ্রা অর্থাৎ টাকা পয়সা, এটা এখানে বলছে যে ব্রিটিশ আমলে যে টাকার সৃষ্টি হয়েছে, যে ব্রিটিশ আমলের টাকা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ব্রিটিশ আমলের টাকা। বর্তমান আমাদের এতদিন পেরিয়ে এসে আজকে বাংলাদেশে যে টাকাটা আছে, এই টাকাটা দেখলেও আমরা বুঝতে পারবো এটা বাংলাদেশি টাকা। তো এখানে বলছে যে এখানে অলিখিত উপাদানের মধ্যে এটাই আসছে যে আসতে যে ইতিপূর্বেই যে ঘটনাগুলো বা ইতিপূর্বে যে বিষয়গুলো ঘটে গেছে, যে সেটার মাধ্যমে আজকে আমরা সেটা উপলব্ধি করতেছি, আজকে বর্তমান প্রজন্মকে আমরা সেটা জানাচ্ছি, যে অলিখিত উপাদানের মধ্যে আমরা এই জিনিসগুলো পাবো। তাহলে আমরা এই ইতিহাসের উপাদান সম্পর্কে আমরা দেখলাম যে দুটা জিনিস, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। এখন আমরা এই ইতিহাসকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখা যাবে দুইটা ভাগে বিভক্ত আছে, দুইটা ভাগ। একটা আছে ভৌগোলিক অবস্থানগত এবং আর একটা আছে বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত একটা ইতিহাস আছে, আর একটা হচ্ছে অবস্থানগত একটা ইতিহাস। তাহলে আমরা ইতিহাসের উপাদান কয়টা পেলাম? দুইটা, একটা লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। এখন আবার ইতিহাসকে কত ভাগে ভাগ করা যায় আমরা সেটা দেখি। একটা হচ্ছে এখানেও দুইটি ভাগে ভাগ করা যায়। ইতিহাসকে
এই দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থানগত, ভৌগোলিক অবস্থানগত, আর আছে বিষয়বস্তু, বিষয়বস্তুগত, বিষয়বস্তুগত ইতিহাস। তাহলে কটা পেলাম আমরা? দুটো পেলাম। একটা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আর একটা হচ্ছে বিষয়বস্তুগত বানান একটু হেরফের হয়ে গেছে। দেখো বিষয়বস্তুগত ইতিহাস। তা আমরা এখানে দুটা ভাগ পেয়েছিলাম। এখন আমরা আসবো যে বিষয়বস্তুগত ইতিহাস, যে ভৌগোলিক ইতিহাস এবং বিষয়বস্তুগত ইতিহাস যে দুটো আছে, এটা একটু আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোনো প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক। কেন ভৌগোলিক অবস্থানগত যে ইতিহাসটা আছে, এই ইতিহাসটা যদি আমরা সংজ্ঞা দেই তাহলে দেখা যাবে যে বলছে ইতিহাস, এই ইতিহাসটি কীভাবে সৃষ্টি হয়েছে, এটা কি জাতীয় পর্যায়ে হয়েছে, না স্থানীয় পর্যায়ে হয়েছে, না আন্তর্জাতিক পর্যায়ে হয়েছে। যদি আমরা এখানে বলছি জাতীয় পর্যায়ে হয় ঘটনাটি, তাহলে আমাদের জাতীয় পর্যায়ে স্থান পাবে। আর যদি আমাদের ভৌগোলিক পর্যায়ে হয়, আমাদের এখানে বলছে আন্তর্জাতিক পর্যায়ে হয়, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এখানে এই ঘটনাটি স্থান পাবে। আর স্থানীয় পর্যায়ে হয় যদি হয় ঘটনা, তাহলে আমাদের স্থানীয় পর্যায়ে সেই ঘটনাটি কী হবে, ইতিহাসে স্থান পাবে। তবে বলছে যে আসলে সঠিক ঘটনা হতে হবে। এখানে বলছে মিথ্যার কোনো আশ্রয় নেই। এখানে ইতিহাস সবসময় সঠিক ঘটনাটাকে কী করে সাপোর্ট করে, তো সঠিকভাবেই সেটাকে কী করতে মেনটেন করতে হবে। তো ঘটে যাওয়া বলছে যে এখানে আমরা ইতিপূর্বে দেখে আসছিলাম যে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। আসলেই কথাটা সঠিক কথা, যে ঘটনা ঘটে গেল কিন্তু আসলেই যদি না ঘটে তাহলে কিন্তু আমরা এটা কি ইতিহাসে স্থান পাবে না। ঘটনা ঘটতে হবে, তাহলেও সেটাকে আমরা কি ইতিহাসে স্থান দিতে পারবো, তাহলে আমরা সেটাকে ইতিহাস বলবো। যেমন আমরা ইতিপূর্বে বলছিলাম যে আমাদের দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, যে ঘটনাটা আসলেই সঠিক, সেটা আজকে আমরা বর্তমান প্রজন্মের কাছে আমরা কী করতেছি, পৌঁছে দিচ্ছি। যে আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম। তো আসলে এটা একটা কি ওই ঘটনার মাধ্যমে আমরা এখানে বুঝতে পারলাম যে এইটা আমাদের বাংলাদেশে ঘটেছিল বিধায় আজকে ইতিহাসে স্থান পেয়েছে, যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে আমরা আমাদের প্রজন্মকে জানাচ্ছি। এটাই হলো ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। এখন আমরা দেখি যে বিষয়বস্তুগত ইতিহাসটা কি। এখানে বলছে কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয়, কোনো বিশেষ বিষয়ের উপর, বলছে কোনো বিশেষ বিষয়ের উপর যদি কি হয়, ইতিহাস রচিত হয়, সেটাকে আমরা বলবো কি বিষয়বস্তুগত ইতিহাস। এখানে বলছে যে বিষয়বস্তুগত ইতিহাসের পরিসর ব্যাপক। এখানে অনেক বিষয় আছে, যে অনেক কি মাধ্যম আছে, যেখানে একটা বিষয়ের উপর কিন্তু ইতিহাস রচিত হয় না, অনেক বিষয়ের উপর কিন্তু এই ইতিহাসটা রচনা করা হয়। এখানে এই ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে একজন ঐতিহাসিক ভিকো, কি নাম, আমি ব্ল্যাকবোর্ডে তোমাদের একটু লেখাই দিচ্ছি, ভিকো, VICO, ভিকো, ইনিও একজন ঐতিহাসিক। তো এই ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে এই ভিকো তিনি এক মতামত দিয়েছিলেন। কি বলেছিলেন? তিনি বলছিলেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশে হচ্ছে ইতিহাস। কি বলছে? মানব সমাজ এবং মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তির বিকাশের নামই হচ্ছে ইতিহাস। আজকে আমরা বলছিলাম যে মানব সমাজ, কিসের সমাজ? অর্থাৎ মানুষের সমাজ। যে ঘটনাগুলো ঘটতেছে আসলে আমাদের এই মানব সমাজের মধ্যেই ঘটতেছে, অন্য কোথাও কিন্তু ঘটতেছে না। যার মাধ্যমে আমরা কি করতেছি, এই ঘটনাগুলোকে উপলব্ধি করে আমরা যে সত্য ঘটনা, যে ঘটনাগুলোকে আমরা লিপিবদ্ধ করে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে দিচ্ছি।
যে ভবিষ্যৎ প্রজন্ম এসে তারা কী করবেন, এই জিনিসগুলো অবলম্বন করবেন। তাহলে আমরা এখান থেকেই একটা যে বিষয় ক্লিয়ার হতে পারছি, যেটা যে আসলে আমাদেরকে কিছু জানতে গেলে, অতীতের কিছু ঘটনাকে জানতে গেলে কী করতে হবে, ইতিহাস পড়তে হবে। ইতিহাস ছাড়া বিকল্প কোনো পথ নেই আমাদের। তো শুধু ইতিহাস পড়লেই যে আমরা আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো আমরা কী করতে পারবো, এখানে বলছে বিজ্ঞান সম্পর্কে আমরা এই ইতিহাসে আমাদের আছে, বিজ্ঞান সম্পর্কে আমরা জানতে পারবো। এখানেই যে জন্য আমাদের ইতিহাস পড়া অত্যাধিক গুরুত্ব দিয়ে আমাদেরকে ইতিহাস পড়তে হবে। তো এরপরে আমরা তোমাদের ইতিহাসের পরিসর, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, কেন আমরা ইতিহাস পাঠ করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আশা করি তোমরা আমার এই ক্লাসটি তোমরা বাড়িতেই মোবাইল ফোনের ফেসবুকের মাধ্যমে তোমরা অনুসরণ করবে এবং তোমাদের যে পাঠ্য বই আছে বইয়ের সঙ্গে একটু সংযুক্ত থাকবে, তাহলেই হয়তোবা এই ক্লাসটি তোমাদের মধ্যে আরও ভালো কিছু তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। তো সব মিলে তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। বারবার সাবান দিয়ে হাত ধুবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।